সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি অর্থনীতির দ্বিতীয় পত্রে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে প্রথম পত্রের ক্লাসগুলো কমপ্লিট করেছো এবং দেখেছো অর্থনীতির যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু একদমই সহজ বিষয়। জাস্ট তোমার কাজ হচ্ছে যখন যেটা পড়বা বাস্তবের সাথে একটু রিলেট করে পড়বা। বাস্তবের সাথে রিলেট করতে বলে অর্থনীতি বলো, সেটা সমাজবিজ্ঞান বলো, পৌরনীতি বলো, প্রতিটা সাবজেক্ট খুবই সহজ। তোমার একটাই কাজ হচ্ছে ক্লাসে মনোযোগী হওয়া, আর টপিকগুলো যখনই বোঝানো হবে, যখনই তোমাদেরকে শেখানো হবে সেটা বাস্তবের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করা। সেটা তোমার দ্রুত সেটা তোমার ব্রেনের ভিতরে সেট আপ হয়ে যাবে এবং দীর্ঘস্থায়ীভাবে তুমি মনে রাখতে পারবা। দেখো, আমরা যখন প্রথম অধ্যায়টা কমপ্লিট করেছি অর্থনীতির প্রথম অধ্যায়ে আমরা দেখেছি আমাদের বাংলাদেশ বলো বা বিশ্ব বলো, যেখানে যে অর্থনীতিগুলো আছে, অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, কিভাবে ট্যাক্সিং সিস্টেমটা চলে, কিংবা কিভাবে বাংলাদেশ ব্যাংক বলো, ইসলামী ব্যাংক বলো, রাজমালা ব্যাংক বলো, যত ব্যাংক আছে বাংলাদেশে এই ব্যাংক ব্যবস্থাগুলো কিভাবে চলছে। এছাড়াও আমরা দেখেছি কিভাবে একটা সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করছে, মুদ্রা সংঘর্ষণ নিয়ন্ত্রণ করছে। এছাড়াও আমরা অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে দেখেছি। এখন তাহলে আমরা দ্বিতীয় পত্রে কোন বিষয়গুলো পেতে চলেছি বা কোন বিষয়গুলো আলোচনা করতে চলেছি তোমাদেরকে বলে রাখি। দ্বিতীয় পত্র একদমই 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 পানির মতো সহজ। কেন সহজ শুনবা না সেটা? তার কারণ হচ্ছে আমাদের যে অর্থনীতির দ্বিতীয় পত্র আছে এটা মূলত আমাদের বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির উপরে লেখা। বাংলাদেশের অর্থনীতি, এখানে তোমার কোনো তত্ত্ব দেওয়া নাই, কোনো সূত্র দেওয়া নাই, এইগুলো নিয়ে আলোচনা করা নাই, জাস্ট বাংলাদেশের অর্থনীতি নিয়ে। সেটা আবার কেমন, তাই না? এর ভেতরে আছে বাংলাদেশের অর্থনীতির ভেতরে তোমরা যদি অধ্যায় নামগুলো দেখো, আর প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও আমি মোহাম্মদ তারেক রহমান আছি তোমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে দেখো আমাদের যে প্রথম অধ্যায় আছে সেখানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও এর পরিচয়। দেখো, একটা দেশের অর্থনীতি কিন্তু সবসময় একই রকম থাকে না। আজ থেকে 5 বছর আগে দেশের অর্থনীতি যা ছিল বর্তমানে কিন্তু তা নাই। এই প্রথম পত্রে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেই অধ্যায়টি আছে এখানে তোমার আলোচনা করা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার আগে কেমন ছিল, পাকিস্তান আমলে কেমন ছিল, ব্রিটিশ আমলে কেমন ছিল, স্বাধীনতার পরে আমাদের অর্থনীতির অবস্থা কোন পর্যায়ে আছে, এইগুলো নিয়ে প্রথম পত্রে আলোচনা আছে এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। ওকে, তো দেখো এটা কিন্তু পুরো ডেসক্রিপটিভ বিষয়। এখন তোমরা বিভিন্ন কোম্পানির বই ফলো করতে পারো, বিভিন্ন কোম্পানি থাকে। আমি প্রিফার করবো তোমরা যদি রণজিৎ কুমার নাথের বইটা ফলো করো, তবে অবশ্যই একটু বাছাই করে পড়তে হবে। বই বাছাই না, বইয়ের ভিতরে তথ্য বাছাই করে পড়তে হবে। কারণ দ্বিতীয় পত্রে তুমি যেই কোম্পানির বই ফলো করো না কেন, যেই লেখকের বই পড়ো না কেন, সেখানে দেখা যাবে যে অনেক সাল আছে, অনেক তথ্য আছে, কিন্তু এই দ্বিতীয় পত্রের ভালো মার্ক করার মেইন থিওরি হচ্ছে তুমি কতটা গোছালোভাবে রাইট ওয়েতে লিখতে পারছো। আর এই রাইট ওয়েতে তুমি কিভাবে লিখবা, কোনটুকু লিখবা, কোন অংশটুকু কিভাবে লিখতে হবে, এইটাই আমি তোমাকে পুরোপুরি গাইডলাইন সহ সাজিয়ে গুছিয়ে দিব। এবং এই দ্বিতীয় পত্রে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো তোমাকে সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট আকারে বুঝিয়ে দিব। তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এক্সামের কোশ্চেন প্যাটার্ন তোমাকে ধরিয়ে দিব যে কোন কোন প্যাটার্নে এইখান থেকে এক্সামের কোশ্চেন আসবে, সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ওই প্যাটার্নের আলোকেই তোমাকে পড়ানো হবে যেন তুমি সঠিকভাবে সফলভাবে এক্সামের কোশ্চেনগুলো অ্যান্সার করে একটা টপ মার্ক ক্যারি করতে পারো। ওকে, তো দেখো আমরা প্রথম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। এটা আগে কেমন ছিল, বর্তমানে কি আছে, এবং আমাদের এই বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভবিষ্যতে কি সম্ভাবনা আছে বা কি কি ল্যাগিংস পয়েন্টগুলো আছে, এগুলো নিয়ে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় যে অধ্যায়টি আছে সেটা বাংলাদেশের কৃষি নিয়ে। দেখো, প্রথম অধ্যায়ে আমরা অর্থনীতির সামগ্রিক চিত্রটা নিয়ে আলোচনা করব, আগে কি ছিল বর্তমানে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে বাংলাদেশের কৃষি যে খাতটা আছে এইটা নিয়ে আলোচনা করব, যে আমাদের যে বাংলাদেশের কৃষি খাত বর্তমানে কোন অবস্থানে আছে, বিদেশের তুলনায় আমাদের যে বিশ্বে যে দেশগুলো আছে, উন্নত দেশ আছে বা নিম্ন দেশ আছে, তাদের তুলনায় আমাদের বাংলাদেশের কৃষি কোন অবস্থানে আছে, এই কৃষির ভিতরে কি কি শ্রেণী ভাগ আছে, আমাদের বাংলাদেশে যে কৃষকরা আছে তাদের কোন অবস্থানে তারা অবস্থান করছে, তাদের হচ্ছে জমির পরিমাণ কেমন, তারা কি ধরনের জমিতে চাষাবাস করে। এছাড়াও এই বাংলাদেশে যে কৃষি এবং কৃষক যারা আছে তাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বা এই সমস্যা মোকাবেলা করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি অধ্যায়। দেখো, তুমি একটা বিষয় লক্ষ্য করো, আমরা যে অধ্যায়গুলো পড়ছি বা যে অধ্যায়গুলো পড়বো এরপরে
সবগুলো ডেসক্রিপটিভ। আর ডেসক্রিপশনে লেখার টেকনিকটাই হলো মেন তোমার ট্রিগার পয়েন্ট, যে তুমি কত মার্ক পাবা বা কেমন মার্ক পাবা, এটা পুরোপুরি নির্ভর করবে তুমি কিভাবে লিখছো, কতটা গুছিয়ে লিখছো, কতটা তথ্যবহুল করে লিখছো। তো দেখো আমাদের থার্ড যে চ্যাপ্টারটি আছে সেটি হলো বাংলাদেশের শিল্প। দ্বিতীয় অধ্যায় যেমন বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করেছে, একইভাবে আমরা তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্পের A to Z, শিল্প কোথায় কোন শিল্প আছে, সেটা কোন এরিয়াতে অবস্থিত, একদম সেখান থেকে শুরু করে সেই শিল্পর ভিতরে কি কি পণ্য উৎপাদন করা হচ্ছে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করব, শিল্পে যে কর্মীরা আছে তারা কি ধরনের পরিস্থিতির ভিতরে ভুগছে, এই সব কিছু আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ে। এরপরে দেখো 4 অধ্যায়ে যেটা আছে এটা তো আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। দেখো এই 3টা টপিক কিন্তু একটা একটার সাথে অতঃপরিতভাবে জড়িত। জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। তাহলে জনসংখ্যা আমরা নিশ্চয়ই জানি একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার ভিতরে যতজন মানুষ অবস্থান করে, সেটা বাচ্চা হতে পারে, সেটা হচ্ছে বয়স্ক হতে পারে, বৃদ্ধ হতে পারে, সবই হলো জনসংখ্যার অন্তর্ভুক্ত। এই জনসংখ্যার বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে ম্যালথাসে যে তত্ত্বটি আছে এটা মূলত আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তার সাথে সাথে জনসংখ্যাকে কিভাবে আমরা মানব সম্পদে রূপান্তর করতে পারি, কারণ আমরা নিশ্চয়ই জানি জনসংখ্যা এবং মানব সম্পদ এক না। যে সকল জনসংখ্যা তোমার হচ্ছে দেশে অর্থনীতিতে অবদান রাখতে পারে, যাদের ভিতরে দক্ষতা আছে, শুধুমাত্র তারাই হলো মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়। এই জনসংখ্যাকে কিভাবে আমরা মানব সম্পদে রূপান্তর করতে পারি, এই মানব সম্পদে রূপান্তর করার জন্য বাংলাদেশে কি কি তোমার সমস্যা আছে, এই সমস্যাগুলো মোকাবেলার জন্য আমাদের কি কি অবস্থা আমরা প্রয়োগ করতে পারি, এই সব কিছু আলোচনা হবে 4 অধ্যায়ে। পাশাপাশি আত্মকর্মসংস্থান নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে উদ্যোক্তারা কাজ করছে, উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার কি কি ব্যবস্থা নিয়েছে বা এনজিওরা কি কি সহায়তা দিচ্ছে, এই বিষয়গুলো আমরা 4 অধ্যায়ে আলোচনা করব। এরপরে দেখো 5 আছে খাদ্য নিরাপত্তা। আমরা নিশ্চয়ই জানি খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য খুবই 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 জরুরি একটা বিষয়। খাদ্য ছাড়া বেঁচে থাকা সম্ভব না, পানিটাও একটা খাদ্য। সো এই যে খাদ্যের বিষয়টা আছে, এই খাদ্যের নিরাপত্তা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, আমাদের কোথায় কোথায় ল্যাগিংস পয়েন্টগুলো আছে, এইগুলো নিয়ে আমরা 5 অধ্যায়ে আলোচনা করব। এরপরে আমাদের 6 অধ্যায়ে থাকবে অর্থায়ন। দেখো অর্থায়ন অর্থাৎ অর্থ আনয়ন। আমাদের সরকার যে এত প্রকল্প গ্রহণ করে, বিভিন্ন খাতে টাকা ব্যয় করে, এই অর্থগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কোন খাত থেকে আয় হচ্ছে, কোন কোন খাতে ব্যয় হচ্ছে, এই সকল বিষয়ে আমরা আলোচনা করব অর্থায়ন অধ্যায়। সো এরপরে আমাদের আসবে মুদ্রাস্ফীতি অধ্যায়। দেখো আমরা কিন্তু অর্থনীতির প্রথম পত্রে মুদ্রাস্ফীতি সম্বন্ধে বেশ কিছুটা আলোচনা করেছিলাম, যে দাম স্তরের সাথে কিভাবে দাম স্তর এবং আমাদের যে মুদ্রার মান আছে, এই দুইটার কম্বিনেশনে কিভাবে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন ঘটে, সেইটারই আলোকে আমরা 7 অধ্যায়ে অর্থনীতির দ্বিতীয় পত্রে আলোচনা করব এই মুদ্রাস্ফীতির কারণে কি কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, কিভাবে মুদ্রাস্ফীতির আমরা ওভারকাম করতে পারি। এটা যখন আমরা পড়বো তখন তোমাদের অনেকটা মনে হবে যে হয়তো প্রথম পত্রে সেই অধ্যায়টাই আমরা এখানে আবার পড়ছি। ওকে, কিন্তু এটার ভিতরে খুবই সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। মুদ্রাস্ফীতি দুইটাই একই, ওখানে যে বিষয়গুলো আলোচনা করা হয় নাই সেই বিষয়গুলো এখানে বিস্তারিত করে আলোচনা করা হয়েছে। আমরা 8 অধ্যায় পাবো আন্তর্জাতিক বাণিজ্য। বাণিজ্যের বিষয়টা আমরা নিশ্চয়ই জানি, দেশ এবং দেশের অভ্যন্তরে সব জায়গায় বাণিজ্য হয়, কিন্তু 8 অধ্যায়ে আমরা মেইনলি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করব, যে বাংলাদেশের কোন কোন পণ্যগুলো বাইরের দেশে বাণিজ্যের জন্য নিয়ে যাওয়া হয়, তার পাশাপাশি বাইরের দেশ থেকে কি কি পণ্য বাংলাদেশে আসে এবং এই বাণিজ্যে কি কি সমস্যা আছে, এই বাণিজ্য সমস্যা মোকাবেলায় আমরা কি কি করতে পারি। এছাড়াও আমরা এই আন্তর্জাতিক বাণিজ্যের খুঁটিনাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা 8 অধ্যায়ে আলোচনা করব। এরপরে আমাদের সর্বশেষ 2টা অধ্যায়ের ভিতরে প্রথমে আছে সরকারি অর্থ ব্যবস্থা। এখন দেখো অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে কিন্তু আমরা আমাদের যে প্রথম পত্রের প্রথম অধ্যায় ছিল সেখানে আলোচনা করেছিলাম, যে অর্থনৈতিক ব্যবস্থা হলো কোনো দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা, কিভাবে টাকা লেনদেন হচ্ছে, কিভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কিভাবে সম্পদের বন্টন হচ্ছে, সব কিছু হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত, অর্থাৎ যেখানে যেখানে অর্থ আছে। কিন্তু সরকারি অর্থ ব্যবস্থা বলতে বোঝাচ্ছে যে সরকারের যেই অর্থের আয় ব্যয় ভারসাম্য লেনদেন এইগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, সব কিছু আমরা 9 অধ্যায়ে আলোচনা করব।
সরকারি অর্থ ব্যবস্থার ভেতরে। এবং সর্বশেষ আমাদের যে 10 অধ্যায় আছে সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। দেখো তোমরা নিশ্চয়ই পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম বার্ষিক পরিকল্পনা, সপ্তম বার্ষিকী পরিকল্পনা এই ধরনের কথাগুলো শুনেছো। এই যে এই বার্ষিকী পরিকল্পনা যেগুলো আছে এগুলো কিসের উপর ভিত্তি করে নেওয়া হয়, এগুলো লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো কোন পরিস্থিতির উপর ভিত্তি করে আসে, এটা প্রণয়নে কারা ভূমিকা রাখে, সরকার কখন কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করে, এই সকল উন্নয়নমুখী যে পরিকল্পনাগুলো আছে এগুলো আমরা আলোচনা করব 10ম অধ্যায়। সো মেইনলি দেখো আমরা যতগুলো অধ্যায় সম্বন্ধে বললাম এটা ওভারভিউ হিসেবে সব কিছুতে একটা কাঠামো আছে। তোমরা যদি লক্ষ্য করে থাকো এটা সিম্পল একটা কাঠামো আছে, সেটা হচ্ছে দেশে বর্তমানে কি অবস্থা, এটা একটা বিষয়, সেটা কৃষি বলো, শিল্প বলো, খাদ্য নিরাপত্তা বলো, অর্থায়ন বলো, মুদ্রাস্ফীতি বলো, দেশের কি অবস্থা, বর্তমান পরিস্থিতি, কি কি সমস্যা আমরা ফেস করছি সেখান থেকে, আর এই সমস্যাগুলো উত্তরণের জন্য কি কি সমাধান আমরা করতে পারি। এই তিনটা যে কথা তোমাকে বললাম, এই তিনটা প্যাটার্ন তুমি প্রথম অধ্যায়েও পাবা, 10ম অধ্যায়েও পাবা। অর্থাৎ প্রথম থেকে শেষ প্রতিটা অধ্যায়ে এই তিনটা প্যাটার্ন মাস্ট পাবা, এবং প্রশ্ন যখন আসে তখনও এই তিনটা প্যাটার্ন থেকে মাস্ট আসে, কোনো না কোনো প্যাটার্ন থেকে এই তিনটার ভিতরে আসবেই, তার সাথে একটা বাইরের পয়েন্ট আসতে পারে বা এখান থেকে দুইটা পরপর চলে আসতে পারে। সো আমরা এই তিনটা তো আলোচনা করবই এবং একটা প্যাটার্ন নিয়ে আসবো, পাশাপাশি এর বাইরে যে পয়েন্টগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি পয়েন্ট আউট করে তোমাদেরকে ক্লাসেই বুঝিয়ে দিব, এবং তোমরা ক্লাসে যেগুলো বোঝানো হবে এগুলো নোট করে যদি প্রপারলি লিখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা গুড মার্ক ক্যারি করতে পারবা। সো আমরা প্রথম অধ্যায় শুরু করি। তো দেখো প্রথম অধ্যায়ে তোমাদের যেই টপিকটি আছে যে বাংলাদেশের অর্থনীতি ও পরিচয়, এখান থেকে তাহলে আমরা যেহেতু একটা অধ্যায় পড়বো স্বাভাবিকভাবে আমাদের দেখতে হবে যে এই অধ্যায় থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসতে চলেছে, সেই আলোকে আমরা অধ্যায়ের বাকি যে লেসনসগুলো আছে সেই লেসনগুলো সাজিয়ে পড়বো। দেখো এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নটা সাধারণত যেভাবে আসে, উদ্দীপকটা লক্ষ্য করো। জনাব রশিদ রসুলপুর গ্রামের কৃষক, তার এলাকাটি সমতল, গ্রামটির একদিকে হাওর আর অন্যদিকে নদী, নদী দিয়ে নৌকা চলে, পাশেই জেলে পল্লী। তাহলে দেখো সে রসুলপুর গ্রামের কৃষক, ওকে, এলাকাটি সমতল, গ্রামটির একদিকে হাওর অন্যদিকে নদী, নদী দিয়ে নৌকা চলে। এই তিনটা লাইন লক্ষ্য করো। এই তিনটা লাইন তুমি যখন পড়ছো তোমার কি মনে হচ্ছে যে নিশ্চয়ই একটা অঞ্চলের পরিবেশ সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, আর যেই নামগুলো বলা হয়েছে এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশ। আমরা নিশ্চয়ই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ এই দুইটা বিষয় জানি, এটা খুবই বেসিক বিষয়। মানুষের সৃষ্ট যত কিছু আছে বা মানুষকে নিয়ে যত কিছু আছে সবগুলো হচ্ছে সামাজিক পরিবেশ, আর প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি আমরা যে পরিবেশগুলো পেয়ে থাকি বা যে উপাদানগুলো পেয়ে থাকি বা যে পরিস্থিতিগুলো আমরা পেয়ে থাকি এই সবগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভেতরে। সো তারপরে দেখো পাশেই জেলে বললি, নদীর চর, হাওর আর সমতল মাঠ, গরু মহিষ ও ছাগল চড়ে বেড়ায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তিনি ধান চাষে শেষ সুবিধা পেয়ে থাকেন। শীতকালে আবার রবি শস্য ফলানো সম্ভব হয়। এই এলাকায় পাট, বাঁশ, বেত ইত্যাদিও প্রচুর জন্মে। বনভূমির কথা বাদ দিলে রসুলপুর গ্রাম যেন বাংলাদেশের আসল চেহারা। আর এই প্রশ্নটি তোমাদের এসেছে হচ্ছে সিলেট বোর্ড 2019-এ একটা বোর্ড কোশ্চেন। আমরা বোর্ড কোশ্চেনের আলোকেই আমাদের পরবর্তী আলোচনাগুলো কন্টিনিউ করব। তাহলে দেখো প্রথমে তোমাকে বলা হচ্ছে প্রাচীন বাংলার রপ্তানি পণ্যসমূহ কি কি। তাহলে এই যে প্রাচীন বাংলা কোথায় নিয়ে গেল, আমাদের বাংলাদেশের যে অর্থনীতি প্রাচীন আমলে কেমন ছিল, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপটে নিয়ে যাওয়া হলো। তবে দেখো আগামী দিনে পাটই হতে পারে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, ব্যাখ্যা করো। তাহলে এইটা তুমি কিভাবে লিখবা, এটা যখন তুমি লিখবা তোমাকে এই যে আমাদের যে পাট, আমাদের যে একটা জাতীয় পণ্য আছে অর্থকরী ফসল, এই পাটের বর্তমানে কি কি সম্ভাবনাময় আছে। যেমন আমরা জানি পাট থেকে বর্তমানে পোশাক তৈরি করা হচ্ছে, ব্যাগ তৈরি করা হচ্ছে, যেগুলো আমাদের দেশে তো ব্যবহার হচ্ছে, আমাদের দেশের ড্রেসটা ব্যবহার না হলেও পাটজাত যে পণ্যগুলো আছে বিশেষ করে ব্যাগগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, এবং এই পাট থেকে তৈরি ব্যাগ বলো, পোশাক বলো, এগুলো কিন্তু বাইরের দেশে প্রচুর পরিমাণে ডিমান্ড। এই যে সামনে শীতকাল আসছে, আমরা সবাই জানি শীতকালে যে জ্যাকেটগুলো ইউজ করা হয়
স্পেসিফিক কিছু জ্যাকেটে কিন্তু এই পাটের আঁশ থেকেই এই জ্যাকেটগুলো তৈরি করা হয়, যেগুলো খুবই ডিমান্ডেবল এবং আমাদের দেশ থেকে বাইরের দেশে এগুলো বেশি ডিমান্ড। ওকে, আমরা বাইরের দেশের পণ্যের দিকে ঝুঁকে থাকি, অন্যদিকে দেখা যায় যে বাইরের দেশে যে মানুষ আছে তারা আমাদের বাংলাদেশি পণ্যগুলো খুঁজে খুঁজে ব্যবহার করে। বুঝতে পারছো বিষয়টা? সো দেখো, গ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ উদ্দীপকের আলোকে চিহ্নিত কর। দেখো, উদ্দীপকটা যখন আমরা পড়েছি তখনই আমরা দেখেছি উদ্দীপকে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে এই প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে অনেক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। নদী, হাওর, বাওর, গরু, মহিষ, চট, সবগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান, এইগুলো সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখান থেকে তোমার গ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ উদ্দীপকের আলোকে চিহ্নিত কর। তাহলে এটা তুমি অ্যান্সারটা কিভাবে করবা? এটা তুমি যখন অ্যান্সার করবা, এখানে যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে এটা ডিটেলসে বলতে হবে। তাহলে যখন নদীর কথা আছে তার মানে বাংলাদেশের নদ নদী সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো এখানে গরু, মহিষ, ছাগল এগুলোর কথা আছে, তার মানে প্রাণী সম্পদের নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। এরপরে হচ্ছে তোমার এই যে জেলে পল্লের কথা বলা হচ্ছে, তাছাড়া চরের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভূপ্রকৃতির কথা বলা হচ্ছে। এই যে তোমাকে এভাবে পয়েন্ট আউট করতে হবে। এই পয়েন্ট আউটটা তুমি কখন করতে পারো? আমি যখন কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দিব অধ্যায়ের ভেতরে, তখন তুমি এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। মনে রাখবা এই অধ্যায়ের বলো বা এই পুরো দ্বিতীয় পত্রে যতগুলো অধ্যায় আছে, এইটা হচ্ছে তুমি কতটা পয়েন্ট আউট করে লিখতে পারো, এটা হচ্ছে সব থেকে বড় ট্রিগার পয়েন্ট তোমার অ্যান্সারে ভালো একটা মার্ক পাওয়ার জন্য। কারণ সবাই এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে, এই পত্র থেকে এক ঢেলা করে লিখবে। এই এক ঢেলার বাইরে যখনই তোমার খাতায় তুমি ভিন্নভাবে সবগুলোকে উপস্থাপন করতে পারবা, তখনই তোমার খাতায় এক্সামিনার একটা গুড মার্ক এনে দিবে। বুঝতে পারছো? আর এইটা কিভাবে এনে দিবে, কিভাবে তোমাকে গুছিয়ে লিখতে হবে, পুরোটা আমি তোমাকে গাইড করব। সো তোমাকে অবশ্যই অ্যাটেন্টিভভাবে ক্লাস করতে হবে। দেখো এবার ঘ নম্বরে এক্সামিনার যেটা করছে সেটা বলেছে প্রাকৃতিক পরিবেশের উল্লেখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে। তাহলে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো যে তোমাকে প্রথমে বলা হলো যে প্রাকৃতিক পরিবেশে যে উপাদানগুলো আছে এইগুলো ব্যাখ্যা করতে। তাহলে তুমি গ নম্বর যখন লিখবা শুধু উপাদানগুলো সম্বন্ধে লিখবা। মানুষের ভূপ্রকৃতি উত্তরবঙ্গে কেমন, মধ্যবঙ্গে কেমন, দক্ষিণবঙ্গে কেমন, নদ নদী কী পরিমাণ আছে। কিন্তু তুমি গ নম্বরটা যখন লিখবা তখন কোনো অর্থনীতির সাথে সংশ্লিষ্ট কথা লিখবা না, জাস্ট বিবরণ, অনেকটা প্রবন্ধ লেখার মতো, কিন্তু সবগুলো হবে পয়েন্ট আকারে। আর লাস্টে তুমি যখন ঘ নাম্বার লিখবা প্রাকৃতিক পরিবেশে উল্লেখিত উপাদান অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, তখন তুমি গডের মতো করেই ঘ নাম্বারটা লিখবা। পয়েন্টের নামও একই হবে কিন্তু ডিটেলসের ভিতরে ভিন্নতা আসবে। তুমি যখনই নদ নদীর ব্যাখ্যা শুরু করবা তখন তোমাকে লিখতে হবে এই নদ নদীটা আমাদের অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে। তুমি যখন প্রাণীর সম্পদ লিখবা প্রাণীর সম্পদে কীভাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে। নদ নদীর কথা বললে নদ নদী আমাদের অর্থনীতিতে যানবাহন খাতে প্রচণ্ড পরিমাণে ভূমিকা রাখে। কারণ আমরা জানি নদ নদীর সাহায্যে অল্প সময়ে অল্প খরচে যেই পণ্য দ্রব্যাদিগুলো আছে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা সহজ হয়। তাহলে সময় বেঁচে যাচ্ছে, অর্থ বেঁচে যাচ্ছে, যেটা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে। আমরা যদি পশু পাখির কথা বলি, প্রাণী সম্পদ, তাহলে এই যে বাংলাদেশে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আমরা জানি এটা বাইরের দেশে প্রচুর ডিমান্ড। সো এটা রপ্তানি করা হয়। এছাড়াও এই যে ছাগল, গরু এগুলো চামড়া থেকে চামড়া শিল্প তৈরি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি। আবার যদি ভূপ্রকৃতির কথা আসি, আবার আমাদের যে দক্ষিণাঞ্চল আছে, দক্ষিণাঞ্চলে তোমার এই যে চিংড়ি চাষ হচ্ছে লবণাক্ত জলাভূমিতে। এভাবে আমরা প্রতিটা যে বিষয় থাকবে আমরা অধ্যায়ের ভিতরে কনসেপ্টগুলো আলোচনা করব, তখন তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এরপরে আমরা আরেকটা প্রশ্নের প্যাটার্ন দেখি। আরেকটা প্রশ্ন থেকে যেভাবে তোমাদের আসতে পারে, দেখো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ। এদেশের অর্থনীতি যেসব ভিত্তির উপর গড়ে উঠেছে সেগুলো হলো শিক্ষা, যাতায়াত, যোগাযোগ, প্রশিক্ষণ, ডাক, জনস্বাস্থ্য, বাসস্থান, তার পরিবার কল্যাণ, সেতু, বিদ্যুৎ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা, শক্তি সম্পদ, পানি সরবরাহ প্রভৃতি। দেশের উন্নয়নে এই সকল উপাদানের উত্তম ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক। আর এই কোশ্চেনটি আসছে যশোর বোর্ড 2019 সালে। প্রথমে তোমার ক নম্বরের প্রশ্ন উত্তরে দিয়েছে সামাজিক পরিবেশ কি, এটা খুবই সহজ তোমরা পারবা। খ নম্বরে দেখো প্রাকৃতিক পরিবেশ কি উৎপাদনের সাথে সম্পর্কিত কি না।
প্রাকৃতিক পরিবেশের সাথে উৎপাদনের সম্পর্ক আছে কিনা, 100% আছে, এটা আমরা আলোচনা করবো পরবর্তীতে। ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপক থেকে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলো চিহ্নিত কর। তাহলে এই যে আমরা যে বিভিন্ন উপাদানগুলো দেখলাম, শিক্ষা, যাতায়াত, প্রশিক্ষণ, ডাক, অনেক বিষয় শুনলাম আমরা, এর ভিতরে কোনগুলো সামাজিক উপাদান, কোনগুলো অর্থনৈতিক উপাদান, অর্থাৎ পরিবেশের কোনগুলোকে কোন উপাদান বলা হয়, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। এবং এটা যখন লিখবো তুমি সামাজিক বলে একটা অপশন লিখে নামগুলো লিখবে, একটু ব্যাখ্যা দিবে। অর্থনৈতিক উপাদান যেগুলো আছে সেগুলোকে অর্থনৈতিক উপাদান বলে একটা টাইটেল দিয়ে অর্থনৈতিক উপাদানগুলো পর্যায়ক্রমে লিখে দিবা, এবং সাথে অবশ্যই একটু করে ব্যাখ্যা দিতে হবে। ঘ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলো তুলনামূলক গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে দেখো এটার অ্যান্সার যখন করতে হবে তোমাকে, এখানে কিন্তু তোমাকে দুইটা দিক একসাথে মেনটেন করতে হবে, একটা হলো সামাজিক উপাদান, একটা হলো অর্থনৈতিক উপাদান। অর্থাৎ সামাজিক উপাদানগুলো কিভাবে আমাদের গুরুত্ব রাখছে কিসে, অর্থনৈতিক উন্নয়ন, একইভাবে এই অর্থনৈতিক উপাদানগুলো কিভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, এই পুরো বিষয়টা তোমাকে কম্পারেটিভভাবে আলোচনা করতে হবে। দেখো আগের প্রশ্ন এই প্রশ্নগুলো প্রায় সেম ধাঁচে। গ নম্বরে ছিল প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো ব্যাখ্যা করো, আর সেখানে ঘ নম্বরে ছিল যে সেগুলো অর্থনীতি কীভাবে অবদান রাখছে। একইভাবে এখানে তোমার গ নম্বরের সামাজিক এবং অর্থনৈতিক উপাদানগুলো কি, আর ঘ নম্বরে সেই উপাদানগুলো কিভাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে। মূলত আমাদের এই দ্বিতীয় পত্রের সবগুলো এরকম একটা সেম প্যাটার্নের ভেতরে আছে, তোমাকে জাস্ট তথ্যগুলো জায়গা মতো সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন প্যাটার্ন। এটা হচ্ছে একটা পার্ট। এখন অন্যান্য পার্ট থেকেও আসতে পারে, শিল্প থেকে আসতে পারে। আমরা দেখলাম এটা হচ্ছে পরিবেশ পার্ট থেকে বেশি প্রশ্নটা আমাদের ফাইন্ড আউট করা হয়েছে। এরপরে যদি কৃষি থেকে আসে তাহলে কৃষি থেকে আসবে, কৃষির কিছু উপাদান দিয়ে দিবে, তারপর বলা হবে কৃষি কিভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। যদি শিল্প আসে তাহলে শিল্পের বর্তমান বৈশিষ্ট্য কি কি তোমার আসতে পারে, কোথায় কি শিল্প আছে। ঘ নম্বরে আসতে পারে শিল্পে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, বা কৃষিতে কি কি সম্মুখীন হচ্ছে, কি কি সমস্যা আছে, বা এগুলো মোকাবেলা করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। এইভাবে প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিবে। আর এই প্রতিটা বিষয়গুলো আমরা আলোচনা করব এবং তোমরা যেন লিখতে পারো সেভাবে তোমাদেরকে গাইডলাইন দেবো। সো দেখো আমাদের যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে যদি আমরা টপিকগুলো ফাইন্ড আউট করি, প্রথমে আসছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। পূর্বে কি ছিল, বর্তমানে কি আছে, ব্রিটিশ আমলে কি ছিল, পাকিস্তান আমলে কি ছিল, সবগুলো বিষয় আমরা আলোচনা করব। তারপরে আসছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এখন এই ভৌগোলিক অবস্থানের কথাটা শুনলে তোমাদের হয়তো মনে হতে পারে এই যে অক্ষ বা ডিগ্রি যে বিষয়টা আছে, যে কত ডিগ্রি পূর্বে কত ডিগ্রি পশ্চিমে। একটা দেশের ভৌগোলিক অবস্থান বলতে কিন্তু শুধুমাত্র এই ডিগ্রিকে বোঝায় না, একইভাবে সে দেশের জনসংখ্যা, সে দেশের ভূপ্রকৃতি, সে দেশের অক্ষর মানে কোন অক্ষে অবস্থান করছে এটা যেমন ম্যাটার করে, সে দেশে হচ্ছে তোমার মানুষ কি ধরনের জীবিকা নির্বাহ করে, সে দেশের ধর্মীয় অবস্থা কেমন, জাতীয়তা কেমন, কি ধরনের ভাষা আছে, এই সকল বিষয় ভৌগোলিক অবস্থানের অন্তর্ভুক্ত। সো ভৌগোলিক অবস্থান বলতে শুধুমাত্র তার হচ্ছে গুগল ম্যাপে তার ঠিকানাটাই মেন ফ্যাক্ট না, এই সকল বিষয় ভৌগোলিক অবস্থানের অন্তর্ভুক্ত। সো এরপর দেখো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। তোমরা নিশ্চয়ই দেখলে যে সৃজনশীল প্রশ্নের ভিতরে কোন প্যাটার্নে এই প্রশ্নটা আসছে। টপিক হলো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, কিন্তু তোমার প্রশ্নটা আসবে উপাদান কি আর অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখছে। নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। এরপরে হচ্ছে সাংস্কৃতিক, মানবিক বা সামাজিক পরিবেশ। অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশ বলতে যেটা বোঝায়, মানবিক পরিবেশ বলতে যেটা বোঝায়, এবং সামাজিক পরিবেশ বলতে যেটা বোঝায়, তিনটাই একই বিষয়। সো এরপরে আমরা দেখব মানুষের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশ কীভাবে ভূমিকা রাখে, যেটা আমি বললাম, এবং বাংলাদেশের অর্থনীতির কাঠামো। যে মানুষের অর্থনীতির কাঠামো যে বিষয়টা, অর্থনীতির কাঠামোগুলোতে মূলত বোঝায় মানুষের অর্থনীতির ভিতরে কি কি বিষয় আছে। মানুষের অর্থনীতির ভিতরে মেইনলি আমাদের কৃষিখাত, শিল্পখাত, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো, এবং এই কাঠামো থেকে অনেক রকম প্রশ্ন আসে, সেগুলো আমরা আলোচনা করব ক্লাসের ভেতরে। তারপর দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষের অর্থনীতি বর্তমানে কোন অবস্থানে আছে, এই সকল বিষয়ে আমরা অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করব। এখানে আমরা পূর্বের ইতিহাস নিয়ে আলোচনা করব না, আমাদের কারেন্ট কোন সিচুয়েশনের ভিতরে আমরা অবস্থান করছি, বাংলাদেশের অর্থনীতি বিশ্বের প্রেক্ষাপটে কোথায় আছে, সকল বিষয়ে আমরা এই অর্থনীতির
বৈশিষ্ট্যের ভিতরে আলোচনা করব।